নমস্কার বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আমার নাম রাগিনী। আমি গুরুদাওয়ারের বাসিন্দা। আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। এটা ছিল গরমের এক দুপুর। সূর্য যেন আকাশ থেকে আগুন ঢালছিল। বাড়িটা সাধারণ দিনের তুলনায় অনেক বেশি শান্ত মনে হচ্ছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে তাজা সবজি কাটছিলাম, নিজের চিন্তাগুলোকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম। আমার স্বামী যথারীতি তার কাজে ব্যস্ত ছিলেন, যা আমাদের পরিবারের চেয়েও অনেক বেশি সময় দাবি করত। তার দীর্ঘ সময়ের অপেক্ষা, তার উপর থেকে উত্তীর্ণ একাকিত্বের সঙ্গে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু আজকের দিনটা কেমন যেন অন্যরকম লাগছিল, কারণ আদিত্য, আমার 20 বছরের সৎপুত্র, হঠাৎ রান্নাঘরে এসে হাজির হলো। তার উপস্থিতি সবসময় একটা স্বাচ্ছন্দ্য আর উৎসাহ নিয়ে আসতো, যা ঘরে ঢুকে যেন প্রাণ ফিরিয়ে দিত। বছরের পর বছর ধরে আমি তাকে আমার পরিবারের অংশ হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু সম্প্রতি তার আচরণে ছোট ছোট কিছু পরিবর্তন আমি লক্ষ্য করেছি, যেগুলো এখন আর উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আদিত্য এসেই আমার কাছে কিছু সাহায্য চাইল। তার গলা স্বাভাবিক ছিল, তবে তাতে একটা হালকা স্থস্তম্ভ ভাব ছিল। সে আমার দিকে তাকালো এবং তারপর সেই ফলগুলোর দিকে, যেগুলো আমি সালাদের জন্য কাটছিলাম। আমি আমার মাথায় কোনো ওড়না ছাড়াই সালাদ কাটার চেষ্টা করছিলাম। তার দৃষ্টি এক মুহূর্তের জন্য আমার উপর স্থির হয়ে গেল। আমি মুচকি হেসে বললাম, শোনো আদিত্য, তুমি কি আমাকে সালাদ কাটতে একটু সাহায্য করতে পারবে? সে তৎক্ষণাৎ মাথা নেড়ে সম্মতি জানিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। একটু ইতস্তত করে সালাদ কাটা শুরু করলো। প্রথমে তার পর স্থির ছিল, কিন্তু সময় যত গড়াচ্ছিল আমি লক্ষ্য করলাম তার হাতে একটা হালকা কাঁপুনি। একবার যখন আমি এটা বাটি নিয়ে দাঁড়ালাম, আমাদের হাত পরস্পরের দিকে ছুঁয়ে গেল। সেই মুহূর্তটা সে একটু থমকে গেল, তারপর তাড়াতাড়ি করে পিছিয়ে গিয়ে কী যেন বড় বড় করে ক্ষমা চাইল। আমি হালকা গলায় বললাম, কিছুই হয়নি, যেন কিছুই ঘটেনি। কিন্তু ভেতরে ভেতরে আমি তার প্রতি আমার ক্রমবর্ধমান আকর্ষণের অনুভূতিকে আর উপেক্ষা করতে পারছিলাম না। কাজের ফাঁকে আমি বেশ কয়েকবার দেখলাম আদিত্য আমার উপর তাকাচ্ছে। প্রতিবার যখন তার চোখ আমার চোখের সঙ্গে ধাক্কা খাচ্ছিল, সে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিচ্ছিল। এটা খুবই হালকা ছিল, যেন কিছুই নয়, তবুও কিছু কিছু একটা ছিল, একটা ইস্তস্তম ভাব, একটা উত্তেজনা যা আমি আগে কখনো অনুভব করিনি। ঘরে একটা অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়লো, যেন কিছু একটা বদলে যাচ্ছে। ঘরটা হঠাৎ যেন একটা ছোট হয়ে গেল, বাতাসটাও ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলছে। আমি নীরবতা ভাঙলাম, বললাম, চলো সালাডটা টেবিলে রাখি। আদিত্য মাথা নাড়ালো। তার মুখটা হালকা লাল হয়ে গিয়েছিল, যেন কোনো একটা অদ্ভুত বিষয়ে লজ্জা পাচ্ছে বা কোনো গভীর চিন্তায় ডুবে গেছে, যা সে নিজেও বুঝতে পারছে না। সে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল, প্রয়োজনের চেয়ে বেশি সময়। তারপর বলল, একটা ফোন করতে হবে, এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম, খালি দরজার দিকে তাকিয়ে। আমাদের কথোপকথন মনে মনে পুনরাবৃত্তি করছিলাম। নিজেকে বোঝালাম এটা কিছুই না, শুধু একটা মুহূর্ত যা তাড়াতাড়ি কেটে যাবে। আদিত্য একটা তরুণ ছেলে, হয়তো অন্য কোনো কারণে ঘাবড়ে গিয়েছিল বা লজ্জা পেয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম এটা কেবল একটা সাধারণ মুহূর্ত ছিল না। তার দৃষ্টি, তার কণ্ঠস্বরে কাঁপুনি, সব কিছু যেন ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছিল, যদিও তার উদ্দেশ্য হয়তো তেমন ছিল না। সেই সন্ধ্যায় যখন আমি সোফায় বসে আমার স্বামীর অপেক্ষা করছিলাম, তখন সেই অনুভূতি থেকে মুক্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আদিত্য আর আমার মাঝে কিছু একটা বদলে গেছে। এটা খুবই হালকা ছিল, যেন একটা ছায়া যা চোখের আড়ালে মিলিয়ে যাচ্ছে, তবুও সেটা ছিল। আমি যতই চেষ্টা করি এটাকে উপেক্ষা করতে পারছিলাম না। পরের কয়েকটা দিন সব কিছু কেমন যেন অদ্ভুত লাগছিল, যেন আদিত্য আর আমার মাঝে একটা অদৃশ্য রেখা টানা হয়ে গেছে। আমি কেউ এর কথা মুখে আনিনি, তবে সে এখন বাড়িতে বেশি সময় কাটাচ্ছিল, এমন সব কাজে সাহায্যের প্রস্তাব দিচ্ছিল, যেগুলোতে আগে কখনো তার আগ্রহী ছিল না। প্রথমে আমি এটাকে গুরুত্ব দিইনি, কিন্তু সেগুলি স্পষ্ট হলো তার উপস্থিতি কেবল কাকতালীয় নয়। একদিন আমি বেডরুমে কাপড় গোছাচ্ছিলাম, আদিত্য হঠাৎ ঘরে ঢুকলো। সে বেশি কিছু বলল না, শুধু সোফায় বসে মোবাইল দেখতে লাগলো। আমি আমার কাজ চালিয়ে গেলাম, কিন্তু তার দৃষ্টি আমার উপর ছিল। আমি তা অনুভব করছিলাম। যখনই মনে হতো আমি তার দিকে তাকাচ্ছি না, সে আমাকে দেখছিল। এটা আমাকে অস্বস্তিতে ফেলছিল, যদিও আমি তা প্রকাশ করিনি। মা, তুমি বড্ড বড় ব্যস্ত মনে হচ্ছে। কিছুক্ষণ পর সে ধীরে বলল। তার গলা এখন স্বাভাবিক ছিল, কিন্তু তার মুখে একটা গম্ভীর্য ছিল যা সাধারণের চেয়ে বেশি। আমি তার দিকে না তাকিয়ে বললাম, বাড়ির পর। সে চুপ হয়ে গেল।
তার নীরবতা প্রয়োজনের চেয়ে বেশি দীর্ঘ হলো। শেষে আমি তার দিকে তাকালাম। আমাদের চোখাচোখি হলো। তার চোখে কিছু একটা ছিল, হয়তো কৌতূহল, আরও বেশি গভীরতা কিছু, যা আমাকে অস্থির করে দিল। সেই মাসের শেষে আমি সুইমিং পুলের পাশে একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলাম। ভেবেছিলাম এতে মনটা হালকা হবে। আমি আশা করিনি যে কেউ সেখানে আসবে, কিন্তু আমার যাওয়ার কিছুক্ষণ পরে আদিত্য এসে হাজির হলো। সে বলল পড়াশোনা থেকে একটু বিরতি থাকা দরকার। তারপর তার তোয়ালেটা চেয়ারে রেখে ইতস্তত না করে পানিতে ঝাঁপিয়ে পড়ল। আমার লাউঞ্জ চেয়ারে বসে একটা বইতে নিজেকে ব্যস্ত রাখানোর ভান করছিলাম, কিন্তু যখন সে পানি থেকে বেরিয়ে এলো, তার চুল আর কাঁধ থেকে পানি ঝরছিল। অজান্তেই আমার দৃষ্টি তার দিকে চলে গেল। সেই দৃষ্টি ধরে ফেললো। এক মুহূর্তের জন্য আমরা দুজনের চোখ সরালাম না। তারপর সে জিজ্ঞেস করলো, তুমি ভেতরে আসছো না? তার গলা একটু হালকা ছিল, কিন্তু তার চোখে গভীর কিছু রহস্য ছিল। আমি মাথা নেড়ে বললাম, না, আমি এখানেই ঠিক আছি। সে পুলের কিনারায় এসে দাঁড়ালো, হাত কিনারা রেখে। তার দৃষ্টি আমাকে এমনভাবে গ্রাস করেছিল যে আমার ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা জেগে উঠল। আমার শরীরে একটা উষ্ণতা অনুভব হচ্ছিল, যা সূর্যের তাপ থেকে নয়, আমাদের মাঝে টানাপোড়েনের শক্তি থেকে। তখন সে নরম গলায় বলল, মা, তুমি কদিন ধরে যেন চুপচাপ। আমি কাঁধে ঝাঁকিয়ে কথা এড়ানোর চেষ্টা করলাম। একটু ক্লান্ত বোধ করছি বোধ হয়। আদিত্য আর কিছুই বলল না, কিন্তু তার তাকানোর ধরনে স্পষ্ট ছিল আমার উত্তরে সে সন্তুষ্ট নয়। কিছুক্ষণ পর সে পুল থেকে উঠল, তোয়ালে নিয়ে শরীর মুছতে লাগলো। যখন সে আমার পাশ দিয়ে গেল, তার শরীর থেকে পড়া পানির ফোঁটাগুলো গরম মেঝেতে ছিটকে পড়ছিল। আমার হৃৎপিণ্ডের ধুকধুকানি তীব্র হয়ে উঠল। তার চলে যাওয়ার পরের নিস্তব্ধ মুহূর্তে আমি সেখানে বসে রইলাম, সব কিছু মনে মনে পুনরাবৃত্তি করছিলাম। আমি আর অস্বীকার করতে পারছিলাম না যে কিছু একটা ঘটছে। এটা এমন একটা কিছু ছিল যা আমি মানসিকভাবে মেনে নিতে প্রস্তুত ছিলাম না। তার তাকানোর ধরন, তার আমার কাছে থমকে দাঁড়ানো, এগুলো তার নিষ্পাপ ছিল না। আমার মনে হচ্ছিল সে ইচ্ছাকৃতভাবে এটা করছে, আর তার প্রভাব আমার উপর এতটাই গভীর হচ্ছিল যে উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ছিল। রাত গভীর হলো, বাড়িতে নিস্তব্ধতা। আমি মন শান্ত করে রান্নাঘরে পানি নিতে গেলাম। আমার নিঃশ্বাসে একটা ভারী ভাব ছিল, যা কেবল গরমের জন্য নয়, গত কয়েক সপ্তাহ ধরে আমার উপর চেপে বসা মানসিক চাপের কারণে। আমি আশা করিনি যে রান্নাঘরে আদিত্য থাকবে, কিন্তু সে ছিল শার্ট ছাড়া, ফ্রিজের দিকে ঝুঁকে কিছু খুঁজছিল। আমি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলাম, যদিও আমার গলায় ঘাবড়ানো স্পষ্ট ছিল। আমি জিজ্ঞেস করলাম, আদিত্যবাবু, এত রাতে জেগে আছো, ঘুম আসছে না? সে আমার দিকে তাকিয়ে উত্তর দিল, তারপর ফ্রিজে বন্ধ করে আমার দিকে ঘুরল। তার চোখে আমার চোখের সরাসরি মিলল। আমার মনে হলো আমার শ্বাস থেমে গেছে। তার দৃষ্টিতে একটা অদ্ভুত মিশ্রণ ছিল, আত্মবিশ্বাস আর শক্তির। কিছুক্ষণ আমাদের মাঝে নীরবতা, আর সেই নীরবতা যেন অব্যক্ত শব্দে ভরা ছিল, যা আমরা কেউই বলার সাহস করতে পারছিলাম না। তার দৃষ্টির ভার আমি আমার অস্তিত্ব অনুভব করছিলাম। তার চোখ আমার চোখে নয়, আমার শরীরের উপরের অংশে স্থির। তারপর সে বলল, মা, আমি তোমার কাছে কিছু জিজ্ঞেস করতে চাই। তার গলা ইস্তস্ত ছিল। আমি মাথা নিচু করে যেন কিছু দেখানোর চেষ্টা করে বললাম, কি আদিত্যবাবু? সে একটু ইতস্তত করলে এক পা এড়িয়ে বলল, মা, তুমি এত সুন্দর কেন? তুমি কি কখনো ভেবেছো তুমি যেখানে আছো সেখানে থাকার কথা নয়? শুধু একটা সুযোগ দাও, আমি সব কিছু ঠিক করে দেব। তার এই প্রশ্ন, আমার কথায় আমি চমকে গেলাম। আমি তাকে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম সে কি বলতে চায়। কিছুক্ষণ পর আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বলতে চাও আদিত্যবাবু? সে ধীরে বলল, আমার বলতে চাওয়া তুমি যেন অন্য কিছুর জন্য তৈরি, এমন কিছুর জন্য যা তোমার আত্মাকে শান্তি দেবে। কিন্তু দেখো, তুমি এমন একটা জীবনে আটকে আছো যা তোমার জন্য নয়। আমি জানতাম না এই কথার জবাব কি দেব। তার কথাগুলো যেন আমার ভেতরে লুকানো অনুভূতিগুলোকে ছুঁয়ে ফেলেছিল, সেগুলোকে আমার ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আমি কিছু বলার আগে সে আরও কাছে এলো, এত কাছে যে তার উপস্থিতির উষ্ণতা আমি অনুভব করছিলাম। আমি বলতে শুরু করলাম, আদিত্যবাবু, কিন্তু সে আমাকে থামিয়ে দিল। মা, আমি জানি এটা সব ভুল। তার গলা কাঁপছিল। আমি জানি আমার এরকম অনুভব করা উচিত নয়, কিন্তু আমি তোমাকে নিজেকে আর থামাতে পারছি না। বারবার চেষ্টা করছি, কিন্তু এই হৃদয় কি কখনো মানে? আদিত্যের কথা শুনে যখন আমি তার দিকে তাকালাম, আমার শ্বাস থেমে গেল। আমার হৃৎপিণ্ড এত জোরে ধুকধুক করছিল, মনে হচ্ছিল সে হয়তো এই শব্দ শুনতে পাচ্ছে। আদিত্য, আমরা এটা করতে পারি না, আমি ধীরে বললাম, আমার গলা ফিসফিসের মতো।
সে একটুও নড়ল না। তার দৃষ্টি আমার উপর স্থির ছিল, যেন ক্ষুধার্ত সিংহ তার শিকার দিকে তাকিয়ে আছে। তারপর সে বলল, মা, আমি প্রতি মুহূর্তে তোমার কথা ভাবি, চাই না কিন্তু নিজেকে থামাতে পারি না। তুমি তো সব জায়গায় আমার চোখে ভাসো। তার কথাগুলো বাতাসে থমকে গেল, নির্লজ্জ বিনা আড়ালে। আমি চাইছিলাম তাকে থামিয়ে দেই, তা এই কথোপকথন যেন কখনো আর না ঘটে এমন ভান করি, কিন্তু আমি কিছুতেই করতে পারলাম না। একবার হাত তুললাম, তারপর ছেড়ে দিলাম। তখন সে হাত বাড়ালো আর তার আঙ্গুল আমার কবজিতে স্পর্শ করলো। আমার বুকে যেন আগুন জ্বলে উঠল। আমার পিছু যাওয়া উচিত ছিল, তাকে বলা উচিত ছিল এটা অসম্ভব, কিন্তু আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম, দৃষ্টি তুললাম আর সেই মুহূর্তটাকে কিছু একটা হতে দিলাম যা হওয়া উচিত ছিল না। তখনও কিছু একটা ঘটলো। তার ঠোঁট আমার ঠোঁট ছুঁয়ে গেল, প্রথমে হালকা ইতস্তত করে, তারপর গভীরভাবে। সেই চুম্বন ছিল বিদ্যুতের মতো তীব্র, সম্পূর্ণকে স্পন্দন সৃষ্টিকারী। 1 মিনিটের মধ্যে আমি হঠাৎ পিছিয়ে গেলাম। সেই মুহূর্তে আমার চোখে জল এসে গিয়েছিল। আমি তাকে দেখলাম আর বললাম, আদিত্য, এটা হতে পারে না। আমার গলা কাঁপছিল। তার জবাব শুনে আমি ঘর থেকে বেরিয়ে চলে গেলাম। পরের দিন সকালে আমার জন্য অসহনীয় হয়ে উঠল। আমাদের মাঝের বাতাস অব্যক্ত কথায় ভারী হয়ে গিয়েছিল। আমি আদিত্যের দিকে তাকাতেও পারছিলাম না। নিজেকে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম। দৈনন্দিন কাজে নিজেকে জড়িয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম, কিন্তু সে যখনই ঘরে ঢুকতো আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে যেত। তার উপস্থিতির ওজন আমি অনুভব করতাম। নাস্তার সময় সে আমার সামনে বসেছিল, চিন্তিত, চুপচাপ। আমাদের মাঝে যা ঘটছিল তা সম্পর্কে আমার স্বামী সম্পূর্ণ অজানা। তিনি ব্যবসার কথা বলছিলেন আর আমি তাতে সায় দিয়ে যাচ্ছিলাম এবং যেন শুনছি, কিন্তু আমার মন ছিল অন্যত্র। গত রাত্রে সেই চুম্বন বারবার আমার মনে ঘুরছিল, আমার ভেতরে আকাঙ্ক্ষাকে আবার জাগিয়ে তুলছিল। যখন আমার স্বামী কাজে চলে গেলেন, আদিত্য লিভিং রুম থেকে চলে গেল। আমি তার থেকে দূরে থাকার চেষ্টা করলাম, কিন্তু যখন তার পাশ দিয়ে যাচ্ছিলাম সে ধীরে বলল, আমরা কি কথা বলতে পারি? আমি থমকে গেলাম। জানতাম এই কথোপকথন থেকে আমি চিরকালের জন্য পালাতে পারবো না। কিছু না বলে আমি ঘুরলাম, সোফায় কিনারে গিয়ে বসলাম, তারপর থেকে যতটা সম্ভব দূরে রেখে। তারপর সে বলল, মা, আমাকে মাফ করে দাও। তার গলা অনুশোচনা ছিল। সে আবারও বলল, আমার এমন করা উচিত হয়নি। আমি তোমার জন্য পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি সত্যিই চাই না আমার জিনিসগুলো আরও জটিল করে তুলতে। আমি মাথা নাড়লাম। আমার হাত তখন তার কোলের উপর শক্ত করে জড়ানো ছিল। আমি বললাম, আদিত্য, কাল রাতে যা হয়েছে তা আর কখনো হতে পারে না। আমরা সীমা লঙ্ঘন করেছি। সে তাড়াতাড়ি উঠে বলল, মা, আমি জানি। তারপর একটু এগিয়ে গিয়ে ঝুঁকে বলল, আমি জানি এটা ভুল, কিন্তু আমি এটাও ভান করতে পারি না যে এমন আর অনুভব করি না। তুমি আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, যতটা আর কেউ কখনো হতে পারেনি। তার কথাগুলো আমার হৃদয় ছিঁড়ে বেরিয়ে গেল। তাকে থামানোর চেষ্টা করছিলাম, দূরে থাকতে বলছিলাম, কিন্তু তার গলায় লুকানো শব্দটা আমাকে আর বাধা দিল। শেষমেশ আমি বললাম, আদিত্য, এটা ঠিক নয়। আমার জন্য নয়, তোমার জন্য নয়, এমনকি তোমার বাবার জন্যও নয়। এটা বললে আমার গলা কাঁপছিল। আমার মুখে বাবার উল্লেখে কিছু একটা যেন সংকুচিত হলো। তবু সে পিছু হটল না। সে বলল, আমি আমার অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। তার গলা যখন আমার ফিসফিসের মতো। আমি জানি তুমিও আমার জন্য কিছুটা অনুভব করো। এটা বলো না যে তুমি কিছুই অনুভব করো না। আমাদের মাঝে সত্যের ভার কখন অসহ্য হয়ে উঠছিল। আমি আর কোনো কিছু মিথ্যা বলার উপায় খুঁজে পাচ্ছিলাম না। আমার ভেতর কিছু একটা জেগে উঠল, এমন কিছু যা আমি না বুঝতে পারছিলাম না সঠিক প্রমাণ করতে পারছিলাম। কিছু কিছু এই বলে কি তা ঠিক ছিল তা নয়। আমি ধীর গলায় বললাম, আদিত্য, আমরা যা অনুভব করছি তার কোনো মানে নেই। আমার গলা কাঁপছিল, তবু আমি বললাম, এটাকে আমাদের মাঝেই এখানে থামাতে হবে। আদিত্য, আমরা এটা কখনোই করতে পারি না। সে আমাকে দেখলো, তার চোখ ব্যথার ছাপ। সেই মুহূর্তে আমি তাকে আঘাত করার চেষ্টা চাইনি। আমি তাকে বলতে চেয়েছিলাম, তুমি সেই মানুষ যে আমাকে এমন অনুভূতি দিয়েছে, কিন্তু আমি ভান করতে পারিনি যে সব কিছু ঘটেনি। আমি চাইছিলাম আমরা সব কিছু ভাগ করে নেই। কিন্তু আমি কিছু বলার আগেই ব্যালকনি থেকে গাড়ির শব্দটা সেই মুহূর্তটাকে ভেঙে দিল। আমার সঙ্গে বাড়ি ফিরে এসেছিলেন আদিত্য আর আমি ঘাবড়ে যাওয়া চোখে একে অপরের দিকে তাকালাম। সে কিছু না বলে তাড়াতাড়ি উঠে তার ঘরে চলে গেল। আমি তাকে যেতে দেখে আমার বুকে একটা অদ্ভুত কষ্ট জেগে উঠল, যা আমি বুঝতে পারছিলাম না। সীমারেখাগুলো ঝাপসা হয়ে গিয়েছিল, মর্যাদা ভেঙে গিয়েছিল, আর এখন
কিছুই তো আগের মতো থাকবে না। আমার হৃদয় অপরাধবোধ, বিশ্বাসযোগ্যতা আর এমন এমন অনুভূতির মাঝে দ্বিধায় পড়েছিলাম, যার নাম আমি আর দিতে পারছিলাম না। এই প্রথমবার আমি জানতাম না এবার আমার কি করা উচিত। যখন আমার স্বামী বাড়িতে ঢুকলো, তখন আমি নিজেকে স্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা করলাম। হেসে বললাম, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? তিনি টাই লাগাতে হালকা হালকা করতে বলেন, হ্যাঁ, অফিসের মিটিং বাতিল হয়ে গেছে, তাই তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম, যাতে আমার মুখের ভাব লুকিয়ে ফেলতে পারি। কিন্তু আমার ভেতরের ঝড় থামছিল না। আদিত্য আর আমার মাঝে যা ঘটছিল তা আমার মনে বারবার ঘুরছিল। রাতের খাওয়া দাওয়া নীরবে কেটে গেল। আদিত্য তার ঘর থেকে আর বের হলো না। আমিও তাকে আর ডাকার সাহস করিনি। আমার স্বামী যথারীতি অফিস আর কাজের কথা বলে চলে গেলেন, কিন্তু আমার পৃথিবী আর আগের মতো ছিল না। পরের দিন সকালের পরিবেশ ছিল ঠান্ডা, কিন্তু আমার ভেতরে অস্থিরতা গরম। আমি আদিত্যের সঙ্গে চোখাচোখি এড়িয়ে রেখে চাইছিলাম, কিন্তু যখন সে নাস্তা টেবিলে বসলো, আমার দিকে তাকালো, সে তার এই সঙ্গে সেই গভীরতাই ছিল। হঠাৎ সে বলল, আজ আমি বন্ধুদের সঙ্গে বাইরে যাচ্ছি। আমার স্বামী কিছু না ভেবে বলবেন, ভালো। আদিত্যের বাইরে যাওয়া আমার জন্য যেন একটা স্বস্তির ছিল। কয়েক ঘন্টার জন্য আমি নিজেকে শান্ত রাখতে পারবো। কিন্তু সে বেরিয়ে যাওয়ার পর আমি বুঝলাম স্বস্তির জায়গায় একটা শূন্যতা এসে ভর করেছে। সন্ধ্যায় আদিত্য ফিরে এলো। আমি যখন লিভিং রুমে একা বসেছিলাম, আমার স্বামী ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন। বাড়িতে শুধু আমরা দুজন। আদিত্য আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, মা, আমাদের এখন কথা বলতে হবে। আমি একটু অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। গভীর শ্বাস নিয়ে তাকে বসতে ইশারা করলাম। তারপর বললাম, আদিত্য, যা হয়েছে তা হওয়া উচিত ছিল না, এটা ভুল। আমাদের এটাকে এখানেই থামাতে হবে। সে চুপ রইল, কিন্তু তার চোখ আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। কিছুক্ষণ পর সে বলল, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি যা অনুভব করি তাও মিথ্যা নয়। আর আমি মনে করি না তুমি এখনও এটাকে অস্বীকার করতে পারো। আমি উত্তর দিলাম, আদিত্য, আমি তোমার বাবার স্ত্রী। আমাদের জীবন আলাদা, তোমার এটা বুঝতে হবে। সে গভীর গলায় শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে কখনো কোনো সমস্যায় ফেলবো না। আমি শুধু চাই তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু তোমার জন্য এটাকে থামানো জরুরি হয়, তবে তা আমি বুঝি। তার কথাগুলো আমার হৃদয় ভেঙে দিল। আমি জানতাম সে সত্যিটা বলছে, কিন্তু আমি যে সত্য অনুভব করছিলাম তা আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারত। এরপর কয়েকটা দিনে আদিত্য আমার থেকে দূরত্ব তৈরি করে ফেললো। সে বাড়িতে কম সময় কাটাতে লাগলো। বন্ধুদের নিয়ে বেশিরভাগ সময় বাইরে আড্ডা দিতে লাগলো। আমাদের মাঝে নীরবতা যেন একটা নীরব চুক্তির মতো হয়ে গেল। কয়েক সপ্তাহ পর সে ঘোষণা করলো সে পড়াশোনার জন্য শহরের বাইরে যাচ্ছে। আমার স্বামী এটা শুনে খুব খুশি হলেন, কিন্তু আমার হৃদয়ে একটা শূন্যতা জেগে উঠল। যেদিন সে চলে গেল, আমি আমার ঘরে একা বসেছিলাম। বাড়ি থেকে বের হওয়ার আগে সে আমার সঙ্গে কিছুই বলেনি, কিন্তু যখন আমি জানালার দিকে বাইরে তাকাচ্ছিলাম, সে ঘুরে আমার দিকে তাকালো। তার চোখে জল ছিল, কিন্তু মুখে একটা হালকা হাসি, যেন বলছে সব ঠিক হয়ে যাবে। তার চলে যাওয়ার পর আমি ধীরে ধীরে আমার ভেতরে সংঘর্ষকে মেনে নিতে শুরু করলাম। আমি জানতাম যা হয়েছে তা কখনো হওয়া উচিত ছিল না, কিন্তু আমাদের মাঝে যে অনুভূতিগুলো জন্ম নিয়েছিল সেগুলো মিথ্যে ছিল না। জীবন আর স্বাভাবিকভাবে চলতে শুরু করলো, কিন্তু যখনই আমি একা থাকতাম সেই মুহূর্তগুলো মনে পড়তো। সেই স্মৃতির সঙ্গে একটা অসমাপ্ত গল্পের ভার আমার হৃদয় চিরকালের জন্য বসে গিয়েছিল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই ছোট্ট গল্প। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অনুগ্রহ করে লাইক করো